আসসালামু আলাইকুম। রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্সের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য লেখা লিখতে পারি, অর্থাৎ আমরা কিভাবে HTML এর মাধ্যমে লেখাকে আমাদের ওয়েবসাইটে দেখাতে পারি। আজকে আমরা দেখব সেই লেখাগুলোকে বা সেই টেক্সটগুলোকে আমরা কিভাবে ফরম্যাটিং করতে পারি। অর্থাৎ একটা লেখা লেখার পরে সেটাকে বিভিন্নভাবে ফরম্যাটিং করতে হতে পারে, যেমন সেটাকে বোল্ড করতে হতে পারে, সেটাকে ইটালিক করতে হতে পারে, কিংবা সেটাকে অন্য কোনো স্টাইল আপনার প্রয়োজন হতে পারে দেওয়ার জন্য। সো সেই কাজগুলো আপনি কিভাবে করবেন সেটাই আমরা আজকের পর্বে দেখব। সো আমরা আমাদের কোড এডিটরে যদি লিখি আমাদের একটা প্যারাগ্রাফ, সো পি ট্যাগ দিয়ে আমরা শুরু করব এবং পি ট্যাগ দিয়ে শেষ, এবং এর মধ্যে যদি আমরা বলি যে লরেমের 5টি ওয়ার্ড আমাদেরকে এখানে দেখাক। সো আমরা এখানে 5টি ওয়ার্ড নিয়ে নিচ্ছি এবং আমরা যদি আমাদের এই আউটপুটটা আমাদের ব্রাউজারে দেখি, তাহলে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাউজারে জাস্ট 5টা ওয়ার্ডের একটা লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমি এটাকে জাস্ট জুম ইন করে নিলাম। লরেম ইপসাম ডলার সিট এমিট, জাস্ট 5টা ওয়ার্ড। এখন আমরা যদি চাই যে এই লেখাটাকে আমরা বোল্ড করব, অর্থাৎ লরেম ইপসাম ডলার সেট ইমেট পুরো লাইনটাকে আমরা বোল্ড করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে এই প্যারাগ্রাফের আগে অর্থাৎ পি ট্যাগের পরে আমরা এখানে লিখবো বি ট্যাগ, অর্থাৎ বোল্ডের জন্য বি ট্যাগ, এবং এখান থেকে যেহেতু এটা আমাদের অটোমেটিক্যালি শেষ হয়ে যাচ্ছে, এটাকে আমি জাস্ট কাট করে এই জায়গাটাতে শেষ করলাম। এবং এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্যারাগ্রাফের যে পি ট্যাগ সেটা সবার আগে, অর্থাৎ প্রথমে শুরু হয়েছে পি ট্যাগ দিয়ে এবং সেই পি ট্যাগটা কিন্তু সবার শেষে, ঠিক আছে। এবং বি ট্যাগটা তার মাঝে ছিল এবং বি ট্যাগটা কিন্তু তার মাঝে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন আপনি একটা ট্যাগ শুরু করবেন সেই ট্যাগটা কোথায় শেষ হচ্ছে সেটাকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু পি ট্যাগটা হচ্ছে সবার প্রথমে শুরু হচ্ছে, সুতরাং সেটা শেষ হচ্ছে কিন্তু সবার শেষে। এবং পি ট্যাগের পরে যেহেতু বি ট্যাগটা আসছে বা আমাদের বোল্ড করার জন্য ট্যাগটা আসছে, সেটা কিন্তু আমাদের পি ট্যাগের আগেই শেষ করতে হবে। যদি আমরা এই বি ট্যাগটাকে পি এর পরে শেষ করি তাহলে কিন্তু আমাদের কোডটা ভুল হবে বা কোডটা আমাদের আসলে সঠিক হবে না, বা আমাদের ফলাফলটা আমরা সঠিকভাবে দেখতে পাবো না। এখন আমরা যদি এটাকে সেভ করি এবং আমরা আমাদের ব্রাউজারে দেখি যে আমাদের চেঞ্জেসটা কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাটা অলরেডি কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমরা যদি ইটালিক করতে চাই, যেটাকে বোল্ড রাখবো এবং ইটালিকও করতে চাচ্ছি, তাহলে সেম এই জায়গাটাতে আমরা আই ট্যাগ ব্যবহার করব। আমরা আই ট্যাগ ব্যবহার করব এবং যেহেতু এটা এখানে শেষ করে ফেলছে, তো আমরা এটাকে কি করি, আমরা এটাকে কপি করলাম, কাট করলাম, কাট করে আমরা এইখানে পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ আই ট্যাগ শুরু এবং আই ট্যাগের শেষ, তারপরে কিন্তু হচ্ছে আমাদের এই বি ট্যাগটা। অর্থাৎ আমরা যখন পি ট্যাগ দিয়ে লেখাটা শুরু করেছিলাম সেটাকে আমরা শেষ করেছি এখানে, এবং এরপরে বি ট্যাগ দিয়ে শুরু করেছি, বি ট্যাগ শেষ করেছি এখানে, এবং আই ট্যাগ যেহেতু সবার পরে নেওয়া হয়েছে, সো এটা সবার আগেই কিন্তু শেষ হবে। সো আমরা এখানে আই ট্যাগটাকে ক্লোজ করার পরে যদি আমরা এটাকে সেভ করি এবং আমরা আমাদের ব্রাউজারটাকে চেক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লেখাটা অটোমেটিক্যালি ইটালিক হয়ে যাচ্ছে। এরপরে আমাদের আরো একটা টেক্সট ফরম্যাটিং এর জন্য আরো একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা লেখাকে মার্ক করে দেখাতে যাই, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে হয়তো অনেকগুলো লেখা থাকতে পারে, সেই লেখার মধ্যে আমরা কোনো একটা লাইনকে মার্ক করতে চাই, সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, যেমন আমরা এই অংশটাকে পুরোটাকেই কাট করে দিচ্ছি। এখন আমরা যদি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, সো পি ট্যাগ শুরু করলাম এবং পি ট্যাগকে শেষ করছি, এবং এর মধ্যেই আমরা রাখবো কি লরেম 100, অর্থাৎ লরেম থেকে আমরা 100টা ওয়ার্ড নিতে চাচ্ছি এবং এটাকে যদি আমরা এন্টার করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 100টা ওয়ার্ড চলে আসলো। এবং আমরা যদি এটাকে এখন সেভ করি এবং সেভ করার পরে আমাদের ব্রাউজারটা চেক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 100টা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমাদের 100টা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ আছে, এখান থেকে আমি নির্দিষ্ট একটা ওয়ার্ডকে মার্ক করে দেখাতে চাচ্ছি বা হাইলাইট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমরা এটাকে একটু দেখে নিয়ে আসি। ঠিক এই ওয়ার্ডের সামনে আমাদেরকে একটা ট্যাগ দিতে হবে, সেটার নাম হচ্ছে মার্ক। মার্ক শুরু করতে হবে এবং মার্ক শেষ করতে হবে, এবং এখান থেকে আমাদের কালপার যে ওয়ার্ডটা সেটাকে আমাদের এই মার্কের পেটের ভিতরে রাখতে হবে। অর্থাৎ আমরা যেই কোডের কাজটাকে দেখাতে চাই সেই কোডের ভিতরেই আমাদেরকে সেই লেখাটা লিখতে হবে। সো আমি যদি এখানে একটু টাইপ করি, যেহেতু ওয়ার্ডটা ছোট আছে, সো আমি এটাকে টাইপ করলাম কালপা এবং এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। এটাকে আমি কাট করে আনতে পারতাম, তো যেহেতু আমি ওখানে ছোট ওয়ার্ড ছিল আমি জাস্ট এটাকে করে ফেললাম। সো দেখতে পাচ্ছেন মার্ক, কালপা, মার্ক, এটার মধ্যে এখন এই কালপাটা মার্ক ট্যাগের মধ্যে আছে, এবং আমি এটা যদি সেভ করি এবং আমি যদি এখানে রিফ্রেশ দেই
তাহলে দেখতে পাচ্ছি যে কালপাটা একটা মার্ক করা একটা জায়গার মধ্যে আছে, অর্থাৎ আমাদের এই যে এই জায়গাটা এখন হাইলাইটেড। এখন এখানে অনেকগুলো টেক্সটের মধ্যে কোনো একটা লেখাকে যদি আমি হাইলাইট করে দেখাতে চাই, তাহলে আমি মার্ক ট্যাগটাকে ব্যবহার করতে পারি। আবার একইভাবে যদি আমি কোনো একটা জায়গাকে, আমাদের এখানে 100 ওয়ার্ডের যে প্যারাগ্রাফ আছে, এখান থেকে কোনো একটা ওয়ার্ডকে যদি খুব ছোট করে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ট্যাগ ব্যবহার করতে পারি, সেটার নাম হচ্ছে স্মল। স্মল, আমি স্মল শুরু এবং স্মল শেষ করব, এবং এখান থেকে যদি আমি জাস্ট এই ওয়ার্ডটাকে জাস্ট কাট করে নিচ্ছি এবং এই স্মলের পেটের ভিতরে দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে কোর্স টাইপের কিছু একটা উচ্চারণ হবে। সেটাকে যদি আমি এখন রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে কোর্স, এই ওয়ার্ডটা এখন অন্যদের তুলনায় কিন্তু একটু ছোট। সো আমাদের যে নর্মাল প্যারাগ্রাফটা থাকে, সেখান থেকে যদি আমরা স্পেসিফিক কোনো একটা ওয়ার্ডকে মডিফাই করতে চাই বা ফরম্যাটিং করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ট্যাগগুলো এই প্যারাগ্রাফের ভিতরেই ব্যবহার করতে পারবো। এরপর HTML এর আরো একটি ট্যাগ আছে, যেটা দিয়ে আমরা কোনো একটা লেখাকে ডিলিট বোঝাতে পারি। যেমন আমরা এখানে মাইনাস কথাটার আগে যদি একটা ট্যাগ ব্যবহার করি, del, যেটাতে আমরা ডিলিট বোঝাই, এবং এর পেটের ভিতরে, অর্থাৎ এই ট্যাগের পেটের ভিতরে আমি এটাকে কাট করে নিচ্ছি, এবং এই পেটের ভিতরে যদি আমি এটা দিয়ে দিই, তাহলে দেখতে পাবেন যে মাইনাস লেখাটা, আমরা এই মাইনাস লেখাটাকে ফরম্যাটিং করছি ডিলিট দিয়ে। সো এটা হচ্ছে আমাদের মাইনাস লেখাটা। সো এটা দেখেন আমাদের যখন রিফ্রেশ হয়ে যাচ্ছে, তখন এই জায়গাটা দেখা যায় একটা লাইন থ্রু, অর্থাৎ এটা মনে হচ্ছে যেটা আমরা লেখার পরে আবার সেটা হচ্ছে কেটে দিচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ডিলিটের আউটপুট। এবং HTML এ আরো একটা ট্যাগ আছে, আমরা একদম প্রথমের দিকে আমরা একটা লেখাকে বোল্ড করা দেখেছিলাম, যে আমরা বি ট্যাগের সাহায্যে কোনো একটা লেখাকে বোল্ড করতে পারি, এবং ইটালিক করার জন্য আমরা আই ট্যাগ ব্যবহার করি। কিন্তু HTML5 এর একটা আপডেটে আমরা আরো দুইটা ট্যাগ পাই, যেটা দিয়ে বোল্ড এবং ইটালিক করা যায়। যেমন আমরা এখানে যদি বলি যে বি ট্যাগ, এটা হচ্ছে বি ট্যাগের মধ্যে, এবং এটাকে আমরা কাট করে দিয়ে দিচ্ছি এই বি ট্যাগের পেটের মধ্যে, তাহলে এটা হচ্ছে আমাদের বোল্ড হবে। আবার একইভাবে এই বোল্ড করার আরেকটা ট্যাগ হতে পারে স্ট্রং, এবং এই স্ট্রং এর মধ্যে আমি যেই লেখাটাকে বোল্ড করতে চাচ্ছি সেটাকে আমি স্ট্রং এর মধ্যে রাখবো। তাহলে বি ট্যাগ দিয়েও আমি বোল্ড করতে পারি, আমি চাইলে স্ট্রং ট্যাগ দিয়েও আমি বোল্ড করতে পারি। আবার একইভাবে যদি আমি ইটালিক করতে চাই, তাহলে আমরা আগে দেখেছি যে আমরা আই ট্যাগ ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা এই লেখাটাকে কাট করে আই ট্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং একইভাবে আমরা ইটালিক করার জন্য আরো একটা ট্যাগ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ইএম বা এমফেসিস বোঝায় এটা দিয়ে। সো আমরা এখানে ইএম ট্যাগ নিচ্ছি, এবং এর মধ্যে যেটাকে আমরা ইটালিক করতে চাচ্ছি সেটাকে জাস্ট কাট করে আমি পেস্ট করে দিলাম। এবং এটাকে যদি আমরা সেভ করি এবং আমাদের ব্রাউজারে যদি আমরা আউটপুটটা দেখতে চাই, এই যে দেখেন আমরা এটাকে বি ট্যাগ দিয়ে বোল্ড করেছি এবং এটাকে আমরা স্ট্রং ট্যাগ দিয়ে বোল্ড করেছি। এবং একইভাবে আমাদের ইটালিকটা যদি দেখি, এটা হচ্ছে আমরা আই ট্যাগ দিয়ে ইটালিক করেছিলাম, এবং এটা কিন্তু আমরা ইএম দিয়ে ইটালিক করেছি। সো আমাদের যদি কোনো লেখাকে বোল্ড করতে হয়, সেটা আমরা বি ট্যাগ দিয়েও করতে পারি, আমরা চাইলে স্ট্রং ট্যাগ দিয়েও করতে পারি। আবার আমাদের ইটালিকের ক্ষেত্রে আমরা আই ট্যাগ দিয়েও করতে পারি, আমরা ইএম ট্যাগ দিয়েও করতে পারি। তবে ভালো হয় যদি আপনি স্ট্রং ট্যাগ এবং ইএম ট্যাগটাকেই ব্যবহার করেন, যেহেতু এটা আপডেট ভার্সনের ট্যাগ। সো এইটা ট্যাগ ব্যবহার করাটাই উচিত হবে। এরপরে টেক্সট ফরম্যাটিং এর আরো দুইটা ট্যাগ আছে, আমরা এগুলোকে যদি একটু ডিলিট করে দেই, এখান থেকে আমরা পি ট্যাগটাকেও ডিলিট করে দিচ্ছি। এখানে দুইটা ট্যাগ হচ্ছে, একটা হলো সাবস্ক্রিপ্ট, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমরা কোনো একটা অক্ষরকে বা কোনো একটা লেটারকে যদি উপরের দিকে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব, এবং আমরা যদি কোনো একটা লেখাকে নিচের দিকে আনতে চাই, সেক্ষেত্রে আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। এবং এটার ট্যাগ হচ্ছে, একটা হলো আমরা প্রথমে এখানে যদি বলি যে আমরা একটা পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের মধ্যে আমরা যদি বলি যে H2O, এখন এই টুটা কিন্তু এইচ এর সমান করে হবে না বা হওয়া উচিত না। যদি আমরা সাংকেতিকভাবে চিন্তা করি, তাহলে এটা কোথায় হওয়া উচিত? এই টুটা একটু নিচে থাকা উচিত। তাহলে এটাকে নিচে রাখার জন্য আমাদেরকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, SUB, যেটাতে আমরা সাবস্ক্রিপ্ট বোঝাই। এটাকে আমরা এখান থেকে কেটে দিচ্ছি, এবং এই যে টুটা এখানে না হয়ে আমাদের হবে কি সাব ট্যাগের মধ্যে। সো এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারে এটার আউটপুট দেখি, দেখতে পাচ্ছেন H2O, অর্থাৎ টুটা কিন্তু নিচের দিকে চলে আসলো। একইভাবে
আমরা যদি কোনো একটা অক্ষরকে বা কোনো একটা লেটারকে উপরের দিকে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি এবং এর মধ্যে যদি আমরা বলি যে এ স্কোয়ার, জাস্ট এ স্কোয়ারকে যদি আমরা দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে এসইউবি এবং সুপারস্ক্রিপ্টের ক্ষেত্রে জাস্ট এসইউপি ব্যবহার করলেই হচ্ছে। সো ওকে, আমরা এখানে 2 দিয়ে দিচ্ছি এর মধ্যে এবং এই 2টা এখান থেকে ডিলিট করে দিলাম। সেভ করলে এখন দেখা যাবে যে এই 2টা স্কোয়ারের মতো করে উপরে শো করবে। সো আমরা যদি রিফ্রেশ করার পরে দেখি এ স্কোয়ার। সো আমরা যদি কোনো একটা লেখাকে উপরের দিকে নিতে চাই কিংবা নিচের দিকে নিতে চাই, তাহলে আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের সাহায্য নিতে পারি।